বেসিক ডেমোক্রেটিক স্টাইলের বিরুদ্ধে যে মেম্বাররা ইলেক্টেড হবে তারা চেয়ারম্যান মানাবে, এই তো এটার বিরুদ্ধে আমরা বলেছি সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রশাসিত হবে, এটার সংবিধানের মূল এসেন্স। বক্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টে আমরা বিস্তারিত রিপোর্টে 243টি সুপারিশ পেয়েছি। এই 243টি সুপারিশের মধ্যে সরাসরি আমরা 141টি সুপারিশের সাথে একমত, 14টা সুপারিশে আংশিক একমত, 64টি সুপারিশে মন্তব্য সহ ভিন্নমত, অন্যান্য মতামত, আর 24টা সুপারিশে কেবল আমরা একমত হইনি। এই বিষয়ে আমরা আমাদের বিস্তারিত আলোচনার মধ্যে আমরা তুলে ধরেছি। আপনাদেরকে এই পৃষ্ঠাটা চাইলে আমি পড়ে দিতে পারবো, আর যদি বিস্তারিত আলাপ করে নির্বাচন সংস্কার সংক্রান্ত আপনারা প্রশ্ন করলে আমি তখন জবাব দিলে খুব সম্ভবত এটাই সুবিধা হবে। এখন আসি বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত এবং দুদক সংক্রান্ত। দুদকের ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা বিস্তারিত রিপোর্টে যাইনি। দুদক সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে খুব সম্ভবত 19টা কি 20টা প্রস্তাব ছিল। তার মধ্যে আমরা সরাসরি 11টার মতো প্রস্তাবে একমত, বাকি 7টা কি 8টা প্রস্তাবের বিষয়ে আমরা নীতিগতভাবে একমত বলে আমরা কিছু মন্তব্য তার মধ্যে দিয়েছিলাম। এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি। ওই নীতিগত একমতের ব্যাপারে সংস্কার কমিশনের যিনি ওই সংক্রান্ত সংশ্লিষ্ট সদস্য আছেন ইফতেখারুজ্জামান সাহেব, তো ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে মোটামুটি ওনারাও একমত যে নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে যে আরও কিছু কিছু বিষয় এখানে আছে পরিষ্কার করতে হবে, ওনাদের কাজ করতে হবে, আইন সংস্কারের বিষয় আছে, পর্যালোচনার বিষয় আছে, পরবর্তীতে আইন প্রণয়নের বিষয় আছে, কোনোটার সাথে আমরা দ্বিমত করিনি, নীতিগতভাবে একমত করছি। শুধু একটি বিষয়ে দুর্নীতি দমন কমিশনের রিপোর্টের মধ্যে 20টা সুপারিশের মধ্যে শুধু একটি সুপারিশে আমরা একটু ভিন্নমত বা একমত নই বলে আমরা মন্তব্য করেছি। তার কারণ হলো আয়কর আইনের একটা সংশ্লিষ্ট ধারা আছে, সেই ধারাটা সংশোধনের বিষয়ে এখানে কথা আছে। তা আমরা বলেছি যে এই ধারাটা এখনই যদি আমরা পরিবর্তন না করি, যদি আদালতের মাধ্যমে যেভাবে রিপোর্ট চাওয়া হচ্ছে এনবিআরের কাছে সেইভাবেই যদি থাকি তাহলে আপাতত ভালো, আর না হলে একটা ফ্লাড গেট ওপেন হওয়ার মতো হবে। সেটা শুধু একটা আইন সংশোধনের ব্যাপার। যদি এটা আরও পর্যালোচনার মাধ্যমে আইনটা যদি এখনই সংশোধনের প্রয়োজন হয় সেই বিষয়ে ওনারা চিন্তা করবেন। আমরা বলেছি এই বিষয়ে আপনারা একটু আরও চিন্তা ভাবনা করে দেখেন। তার মানে দুর্নীতি দমন কমিশনকে আমরা সর্বোচ্চ কার্যকর দেখতে চাই। সেজন্য আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে 20টা রিপোর্ট আছে তার মধ্যে কেবল একটা রিপোর্টে একটু আপত্তি দিয়েছি। সেইটাও আমার মনে হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে, আইন সংশোধনের মধ্যে দিয়ে যদি যখন করা সম্ভব হলে পূর্ণাঙ্গভাবে রিপোর্ট আপনারা বলতে পারবেন 100% একমত, এবং দেশে দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষভাবে কার্যকরভাবে কাজ করুক এবং সেই সেবা জাতিভাগ সেটা আমরা চাই। এখন বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট, ওইখানে সংবিধানের মধ্যে যে অংশটা বিচার বিভাগের ভাগ আছে সেই ভাগে তো আপনাদের সাথে আলাপ হয়েছে সংবিধানের অংশে সংস্কার কমিশনে। এর বাইরেও বিচার বিভাগ সংস্কার কমিশন কর্তৃক একটা বিস্তারিত প্রতিবেদন দেওয়া হয়েছিল, যেখানে সংবিধানের অংশ বাদেও আরও বিভিন্ন আইন কানুনের প্রশ্নে তাদের বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব আছে। জেলা পরিষদ সমন্বয় কাউন্সিল একটা বিষয়, এটা একটা বিষয় আমাদের অবস্থানটা। আরেকটা বিষয় হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলাদা চেয়ারম্যান পদপ্রার্থী থাকবে না, শুধুমাত্র এটা একটা কাউন্সিলের মধ্যে দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হবে। সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা। আমরা বেসিক ডেমোক্রেটিক স্টাইলের বিরুদ্ধে যে মেম্বাররা ইলেক্টেড হবে তারা চেয়ারম্যান মানাবে, এই তো এটার বিরুদ্ধে আমরা বলেছি সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রশাসিত হবে, এটার সংবিধানের মূল এসেন্স। বক্তব্য সেটা গেল। আর ওই যে জাতীয় সমন্বয়, জেলা সমন্বয় কাউন্সিল, ওই মতামতের সাথে আমরা একমত পোষণ করেছি। সেটা আগেরও ছিল যে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর ছিল, যা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ছিল, সেই আদলে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে যে জেলা সমন্বয় কাউন্সিল বা যে নামে ডাকা হোক সেটা গঠন করা যেতে পারে। আমরা একমত। যেটা বলেছিলাম যে মনে হয় 131টা প্রস্তাব সংবিধান সংক্রান্ত বিষয় আছে, এই কাগজগুলো এখানে হাতে নেই। তার মধ্যে স্প্রেডশিটে আসছিল মাত্র 70টি, এটা নিয়ে আমি আলাপ করতে চাই না।
131টার মধ্যে সংবিধানের কি কি বিষয়ে আপনারা মেজর বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন, সেই বিষয়গুলোতে আমরা অনেকটা কাছাকাছি আসতে পেরেছি। যেমন সংসদের বাকিগুলো তো সবই একমত, সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে সেখানে 100 সদস্যের বিষয়ে ওনারাও একমত, আমরাও একমত। নারীর আসন যেটা হবে 100, সেখানে আমাদেরই প্রস্তাব 50 থেকে 100 করে, সেখানে ওনারাও একমত, আমরাও একমত। বাট এই দুই ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের সাথে ওনাদের একটু ভিন্ন মত আছে। তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত ওনারা একটা চিন্তা করছেন যে পাল্টা কোনো প্রস্তাব দিতে পারেন কেন আমাদের বিপক্ষে, ওইটা পেলে আমরা আলোচনা করব। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, হাউস অফ দি লিডার এবং পার্টির চিফ হতে পারবে না, সেই বিষয়ে আমরা আপনাদের সাথে যথেষ্ট আলাপ আলোচনা করেছি, আবার করার প্রয়োজন নেই। সংবিধানের মূলনীতির বিষয়ে মানে যেটা প্রিয়াম্বলের মধ্যে আসবে সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারটা আমরা ইনক্লুড করব। আর আপনারা যদি চান পঞ্চম সংশোধনী পরবর্তীতে যেইভাবে প্রস্তাবনাটা ছিল সেটার কপি আমরা দিতে পারি, অথবা আপনারা কালেকশন করতে পারেন, তার সাথে আমরা একমত। এবং ওইটার সাথে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক নির্বিচার আমরা অ্যাড করতে চাই। একই মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আর্টিকেল 8, 9, 10 এবং 12 প্রবাবলি এগুলো যে ওনারা রিপ্লেস করতে চেয়েছিলেন, আমরা বলেছি রিপ্লেস করার সাথে আমরা একমত, কারণ ওখানে ধর্মনিরপেক্ষতা আছে, এটার বিরুদ্ধে আমরা নতুন করে যে বহুত্ববাদ প্রস্তাব করা হয়েছে সেটারও বিরুদ্ধে আমরা সেই আর্টিকেলগুলো রিপ্লেস করা হোক, এটার সাথে একমত। কিন্তু কি দিয়ে রিপ্লেস করা হবে সেটা বলেছি যে পঞ্চম সংশোধনীতে গৃহীত, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্ববর্তী অবস্থার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে ওগুলো রিপ্লেস করা হোক। তো ওনারা মোটামুটি রাজি হয়েছেন, তবে ওনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। আর রাষ্ট্র পরিচালনার কিছু মূলনীতির ক্ষেত্রে আর্টিকেল 13 থেকে আর্টিকেল 23 ক পর্যন্ত যে ওনারা নতুনভাবে প্রস্তাব করেছেন যে এগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে গিয়ে স্বাধীনতা এবং মৌলিক অধিকার নামে আলাদা একটা চ্যাপ্টার করতে পারি কিনা, সেই বিষয়ে আমরা একমত হতে পারিনি। কারণ আমরা বলেছি যে ফান্ডামেন্টাল রাইটস ভাগে যখন আমরা এগুলো শিফট করব তখন এটা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে এনশিওর করা। তো আপনারা সবাই জানেন যে রাষ্ট্রের জন্য কিছু জিনিস এনশিওর করতে হয়, সেটা হচ্ছে যে স্টেট এটা ফান্ডামেন্টাল রাইটসগুলো, এগুলো ফান্ডামেন্টাল রাইটস মাস্ট বি এনশিওর্ড বাই দি স্টেট, এটা হচ্ছে প্রিন্সিপাল। সেই জায়গায় যদি আমরা ফান্ডামেন্টাল রাইটসের সংখ্যা বৃদ্ধি করি সেটা চিন্তাভাবনা করে করতে হবে। তবে যেমন সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা, জরুরি চিকিৎসা প্রাপ্তি, ইন্টারনেট প্রাপ্তি সহ ন্যূনতম মজুরির ক্ষেত্রে যে প্রস্তাবগুলো এসছে এগুলো ফান্ডামেন্টাল রাইটস সেকশনে শিফট করে এটা বাস্তবায়ন করা যায় কিনা, বলবৎযোগ্য করা যায় কিনা, সে বিষয়ে আমরা নীতিগত একমত হয়েছি। তবে সেই প্রস্তাবগুলো ওনাদের কাছ থেকে আবার রিভাইজড এবং রিফাইন আকারে আসলে সেটা আমরা দেখে আমরা তারপর আবার প্রস্তাব দেব। এখন অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আর্টিকেল 48, 56 এবং আইনসভার ক্ষেত্রে 65 বা 66 আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এগুলো সম্পর্কে আমরা প্রায় একমত হয়েছি। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার সাথে এটা একটা বড় প্রশ্ন যে পূর্বের মতো তত্ত্বাবধায়ক সরকার কি জুডিশিয়ারিকে অপশন রেখে, চিফ জাস্টিস সহ অ্যাপিলেট ডিভিশন অপশন রেখে থাকবে, নাকি এইটার কোনো বিকল্প চিন্তা করা যায়, সেই বিষয়ে ওনাদেরকে বলেছি আপনারাও আমাদেরকে প্রস্তাব দেন, আমরাও পরীক্ষা করে দেখি যে এইটার বিকল্প কোনো প্রস্তাব সাজানো যায় কিনা। যেটা 13 অ্যামেন্ডমেন্ট যেটা বাতিলের রায় জাস্টিস খায়রুল হক সাহেব দিয়েছিলেন, ওইখানে যদিও আমরা এটা মানি না এবং এটা রিভিউতে আছে, ওখানে একটা অবজারভেশন ছিল যে জুডিশিয়ারিকে, চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসদেরকে এক্সক্লুড করে পার্লামেন্ট চাইলে সেটা অ্যামেন্ডমেন্ট করতে পারে। তো এখন আপনারা বলবেন যে ওনার জাজমেন্টে আপনি মানেন না, তাহলে পরে ওনাকে কোট করলেন কেন? এগেইন আবার বলি, ওনার জাজমেন্টে অনেক কিছু দেওয়া হয়েছিল শর্ট ভার্ডিক্টে, যেটা পূর্ণাঙ্গ ভার্ডিক্টে দেওয়া হয়নি। বলা হয়েছিল যে পরবর্তী 2টা নির্বাচন পার্লামেন্ট চাইলে এই পদ্ধতি করতে পারে, সেখানে ওনারা উল্লেখ করেছিলেন যে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড বলেছে সেফটি অফ দি স্টেট অ্যান্ড সেফটি অফ দ্য পিপুল ইজ দ্য সুপ্রিম ল। এই কোডগুলো বলেছে, আমি ওনার শর্ট ভার্ডিক্টটা মুখস্থ করে বলতেছি। তো এই 3টা উল্লেখ করেই ওনারা বলছিলেন যে সেফটি অফ দি পিপুল, সেফটি অফ দি স্টেট ইজ দ্য সুপ্রিম ল, এটা ওনার ভার্ডিক্ট। এবং ডক্ট্রিন অফ নেসেসিটি বলছে যে নেসেসিটি ক্রিয়েটস ল, উনি বলছেন সেই হিসাবে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আরও 2বার করা যায় কিনা।